দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠে সেকেন্ড ইউনিট টেস্টের যে কোশ্চেন, সেই কোশ্চেনটার অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে মিলিয়ে নিও। দেখো, এখানে প্রথমে শর্ট প্রশ্নগুলোতে কী দিয়েছিল। প্রথম প্রশ্ন ছিল মেরুজ্যোতি বা মেরুপ্রভা কোন বায়ুমণ্ডলীয় স্তরে দেখা যায়? এটার উত্তর হবে আয়নোস্ফিয়ার। নেক্সট, কোন শহরকে ভারতের রুর বলে? এটা হবে দুর্গাপুর। তারপরে আছে সোনালী তন্তু কাকে বলে? সোনালী তন্তু বলা হয় পাটকে। নেক্সট ছিল শুদ্ধ অশুদ্ধ, যার মধ্যে প্রথম ছিল শৈবাল সাগর একটি স্রোতবিহীন অঞ্চল, এটা হবে শুদ্ধ। তারপর এটা ছিল মেরু অঞ্চলে বায়ুতে চাপ কম থাকে, এটা হবে অশুদ্ধ, কারণ মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি থাকে। তারপরে ছিল ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বাড়ে, এটাও হবে অশুদ্ধ, কারণ ঘনত্বর সাথে বায়ুর উষ্ণতার সমানুপাতিক সম্পর্ক। ঘনত্ব বাড়লে উষ্ণতা বাড়ে, ঘনত্ব কমলে উষ্ণতা কমে, তাই এটাও হবে অশুদ্ধ। নেক্সট ছিল শূন্যস্থান। পৃথিবী চাঁদ সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলে ড্যাশ, উত্তর হবে সিজিগি। নেক্সট, বিশালাকৃতি বরফের স্তূপকে যখন সমুদ্রের জলে ভাসতে থাকে তখন তাকে বলা হয় হিমশৈল। নেক্সট, ড্যাশ বায়ুর অপর নাম প্রত্যয়ন বায়ু। এই প্রশ্নটা একটু কন্ট্রোভার্সি আছে। দেখো, বেসিক্যালি প্রত্যয়ন বায়ু কাকে বলে? প্রত্যয়ন বায়ু বলা হয় হচ্ছে আয়ন বায়ুর ঊর্ধ্ব বায়ুমণ্ডলে আয়ন বায়ুর ঠিক বিপরীতে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে প্রত্যয়ন বায়ু বলে। কিন্তু কোনো একটা সহায়িকা বইতে এটা দেওয়া আছে প্রত্যয়ন বায়ুর অপর নাম পশ্চিমা বায়ু, কিন্তু এটা ভূগোলের হিসাবে এটা কখনোই প্রত্যয়ন বায়ু আর পশ্চিমা বায়ু এক নয়। কিন্তু যেহেতু কিছু বইতে এটা দেওয়া আছে, তাই হয়তো স্কুল থেকে প্রত্যয়ন বায়ুর অপর নাম পশ্চিমা বায়ুকে বলবে, কিন্তু আমি বারবার বলে রাখছি, প্রত্যয়ন বায়ুর অপর নাম কখনোই পশ্চিমা বায়ু হয় না। ঠিক আছে? অ্যাকচুয়ালি আয়ন বায়ুর যেটা আমাদের ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয় সেটাকে আয়ন বায়ু বলে, আর ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সেটা যখন ওই ঠিক আয়ন বায়ুর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে তখন সেটাকে প্রত্যয়ন বায়ু বলছে। কিন্তু যাই হোক, এক্ষেত্রে যেহেতু প্রশ্নটা দিয়েছে স্কুলের ম্যাডাম, হয়তো সেই পশ্চিমা বায়ুকেই অ্যান্সার হিসাবে গণ্য করবেন। নেক্সট, সঠিক উত্তর মানে এমসিকিউ দিয়েছে, সেখানে প্রথম প্রশ্ন, যে বায়ুকে তুষারভক্ষক বলা হয়, এটার উত্তর হবে চিনুক। নেক্সট, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না, এটার উত্তর হবে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তারপরে দিয়েছে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? বায়ুর চাপ পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের মাধ্যমে। নেক্সট দিয়েছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। তো এই কটা ছিল শর্ট প্রশ্ন। এরপরে 2 নম্বরের প্রশ্নের প্রথমে ছিল অনুসারী শিল্প কাকে বলে, অথবা ছিল বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। তারপরে 2 নম্বরের প্রশ্নটা ছিল মগ্নচড়া কাকে বলে, তার অথবায় ছিল হচ্ছে বান্ডাকা কাকে বলে। তারপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে গিয়ে কি অ্যালবেডো কি, তার অথবায় ছিল সম্পৃক্ত বায়ু কাকে বলে। তারপর 4 নম্বরে ছিল বাগিচা ফসল কি, তার অথবায় ছিল সমষ্ট রেখা কি। এগুলো ছিল হচ্ছে সব 2 নম্বরের প্রশ্ন। এরপরে 3 নম্বরের প্রশ্ন দিয়েছিল বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো, তার অথবায় দিয়েছিল পেট্রো রাসায়নিক শিল্পকে উদীয়মান শিল্প কেন বলে। আচ্ছা, তারপর নেক্সট 3 নম্বরের প্রশ্ন ছিল বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের ভূমিকা লেখো, যার অথবায় প্রশ্ন ছিল জেট বায়ুর বৈশিষ্ট্য। আর নেক্সট 3 নম্বরের প্রশ্নটা ছিল সবুজ বিপ্লব কী, যার অথবার প্রশ্ন ছিল সমুদ্র স্রোত কী। আচ্ছা, নেক্সট হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দুটো দিয়েছে, যেখানে প্রথম প্রশ্নটা ছিল চিত্রসহ পৃথিবীর চাপ বলয় সমূহের বৈশিষ্ট্য লেখো, এর অথবায় দিয়েছিল সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সমূহ লেখো। আচ্ছা, নেক্সট 5 নম্বরের প্রশ্ন ছিল পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো, আর তার অথবা দিয়েছিল ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো। তো নো ডাউট প্রশ্নটা ভালো প্রশ্নই করেছে এবং সোজাও বলা যায়। 5 নম্বরের প্রশ্নগুলোতে খুব ভালো ছবি দেওয়া যাবে বা ছবি দেওয়ার মতো প্রশ্ন দিয়েছে, আর 2-3 নম্বরের প্রশ্ন অত্যন্ত সোজা আছে, অসুবিধা নেই। তবে একটা শর্ট প্রশ্ন যেটা নিয়ে একটা বিতর্ক থাকেই, সেটা আমি বলে দিলাম অ্যাকচুয়ালি কী হবে। তো এরপরে আমরা গার্লস স্কুলের যে
প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। গার্লস স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেনগুলোতে প্রথমে যে এমসিকিউ দিয়েছে সেখানে প্রথম প্রশ্ন ছিল ওজোন স্তর দেখা যায়, অপশান ছিল, তার মধ্যে এটা হচ্ছে গিয়ে কি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর রয়েছে। নেক্সট পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। নেক্সট সম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। অমাবস্যা তিথিতে যে অবস্থা হয়, অপশান অনুসারে এটা হবে সংযোগ অবস্থা। ল্যাব্রাডর স্রোতের রং কী? ভালো প্রশ্ন। ল্যাব্রাডর যেহেতু একটা শীতল স্রোত, তাই এই শীতল স্রোতের রং সবসময় হয় গাঢ় সবুজ। নেক্সট কর্ণাটকের পাহাড়ি এলাকা যে ফসল চাষের জন্য প্রসিদ্ধ, উত্তর হবে কফি। নেক্সট লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল এক্ষেত্রে হবে আকরিক লোহা। তবে এখানে খুব ভালো করেছে অপশানগুলো, দেখো কয়লাও অপশান দিয়েছে, ঠিক আছে। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল আকরিক লোহা, দেন কয়লা। যদি এক্ষেত্রে অপশানে আকরিক লোহা না থাকতো তাহলে কিন্তু উত্তর হতো কয়লা। আচ্ছা, এরপরে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ মাপা একক মিলিবার, এটা শুদ্ধ হবে। সর্পিলাকার দ্রুত গতিতে প্রবাহিত বায়ুকে জেট বায়ু বলে, এটাও সত্য হবে বা শুদ্ধ হবে। নেক্সট পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কম, এটা মিথ্যা হবে বা অশুদ্ধ হবে। তবে এক্ষেত্রে বলে দেওয়া উচিত ছিল জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে শব্দটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা অশুদ্ধ হবে। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি। নেক্সট হায়দ্রাবাদ শহরকে বলা হয় সিলিকন ভ্যালি, এটাও হবে অশুদ্ধ, কারণ হায়দ্রাবাদকে বলা হয় হ্রদের শহর, আর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হচ্ছে আমাদের বেঙ্গালুরুকে। নেক্সট এয়ার ইন্ডিয়া ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য স্থাপিত সংস্থা, এটাও অশুদ্ধ, কারণ এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ। নেক্সট স্তম্ভ মেলানো দিয়েছে জর্জেস ব্যাংক, এটা হবে মগ্নচড়া। পারাদ্বীপ, এটা হবে উড়িষ্যা। বন্দর শহর, এটা হবে বিশাখাপত্তনম। আচ্ছা, নেক্সট এদের হচ্ছে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন। সেখানে 2 নম্বরের প্রশ্নে দিয়েছে অশ্ব অক্ষাংশ, এর অরে আছে শৈবাল সাগর। তারপরে শিকড় আলগা শিল্প, যার অরে আছে হর্টিকালচার বা ট্রাক ফার্মিং। জনবিস্ফোরণ, তার অরে আছে সেন্সাস শহর। আচ্ছা, এরপরে 3 নম্বরের প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য, যার অরে দিয়েছে উষ্ণ স্রোত শীতল স্রোতের পার্থক্য। আচ্ছা, তারপরে দিয়েছে হচ্ছে সোনালী চতুর্ভুজ, যার অরে দিয়েছে খাদ্য ফসল অর্থকরী ফসলের উদাহরণ সহ সংজ্ঞালেখ। সোজা বেশ সবগুলোই। এরপরে 5 নম্বরের 2টো প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয় এর সাথে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আমি পড়ানোর সময় বলেওছিলাম এই প্রশ্নটা গার্লস স্কুলে দেবে। আচ্ছা, এরপরে অথবা রয়েছে, এর অথবাই দিয়েছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, চিত্রসহ উদাহরণসহ ব্যাখ্যা করো। মানে ওই শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টি, ওইগুলো এর ছবিসহ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ভারতের গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ভারতে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, খুব ইজি প্রশ্ন, যার অরে দিয়েছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন কেন ঘটেছে, এটাও খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন। তো ওভারঅল প্রশ্নটা খুব সোজাই করেছে। এরপরে এরা দিয়েছে হচ্ছে 5টা ম্যাপ পয়েন্টিং দিয়েছে। আমি আমার ম্যাপে 5টা ম্যাপ পয়েন্টিং করে ম্যাপ পয়েন্টিংগুলো কোথায় কোথায় হবে তোমাদের দেখাচ্ছি। গার্লস স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টে যে 5টা ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছিল সেই 5টা ম্যাপ পয়েন্টিং এখানে করা হয়েছে, তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে হচ্ছে কাবেরী নদী দেখানো হয়েছে, এবং নদী যখনই দেবে তখন দেখাতে হবে সেই নদী কোন দিকে প্রবাহিত হয়েছে, যে কারণে দেখো একটা টিক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এটা পূর্ব বাহিনী নদী, তাই পূর্ব দিকে। তো 1 নম্বরে ছিল কাবেরী নদী। 2 নম্বরে দিয়েছিল আরাবল্লী পর্বত, তো এই হলো আরাবল্লী পর্বত, এবং তার পাশে 2 নম্বর দিয়ে লিখে দেওয়া হয়েছে আরাবল্লী পর্বত। 3 নম্বরে দিয়েছিল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, আমরা দেখিয়েছি কর্ণাটক। তো যে জন্য অবশ্যই ব্র্যাকেটে কর্ণাটক কথাটা লিখে দিতে হবে। তোমরা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল হিসেবে যে অঞ্চলই দেখাবে না কেন সেটা ব্র্যাকেটে সবসময় লিখে দিতে হয়।
তো এক্ষেত্রে কর্ণাটকের কিছুটা অঞ্চল, সেটাকে আমরা একটা ডট চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এটা গেল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল 3 নাম্বার। এরপরে রয়েছে 4 নাম্বার। 4 নাম্বারে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গের পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র রয়েছে হচ্ছে হলদিয়াতে। তাই আমরা দেখো ব্রাকেটে হলদিয়া লিখে দিয়েছি, এই যে হলদিয়া এবং ব্রাকেটে লিখে দিয়েছি হলদিয়া। 5 নাম্বার, ভারতের বৃহত্তম মেগাসিটি। ভারতের বৃহত্তম মেগাসিটির নাম হলো মুম্বাই। অবশ্যই ব্রাকেটে মুম্বাই লিখে দিতে হবে। তো ম্যাপ পয়েন্টিংয়ের সময় এইগুলো মনে রাখবে, যে অঞ্চলটাকে বা যে স্থানটাকে আমরা দেখাচ্ছি সেটা কিন্তু আমাদের ব্রাকেটে লিখে দিতে হয়। তো এই হচ্ছে গিয়ে কি 5টা ম্যাপ পয়েন্টিং। এবার কথা হচ্ছে অনেক সময় এগুলোকে ইন্ডেক্স করতে স্কুল থেকে বলে, কিন্তু আমি বারবার একটা কথা বলি যে ম্যাপ পয়েন্টিংয়ে আলাদা করে ইন্ডেক্স করার প্রয়োজনীয়তা হয় না, কারণ অনেক সময় মাধ্যমিকে যে ম্যাপটা দেওয়া হয় সেখানে ইন্ডেক্স করার মতো জায়গা থাকে না। তো এখানে দেখো এই ভিডিওতে যেভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করা হয়েছে, তোমরা এভাবে ম্যাপ পয়েন্টিং করলেই তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে।